আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন প্রতিনিয়তই আমরা কথা বলছি করোনা পরিস্থিতি নিয়ে এবং সার্বিক সরকারি যে ব্যবস্থাপনা, সেই জায়গায় সচেতনতা, সার্বিক বৈশ্বিক অবস্থান, সবকিছু মিলিয়ে আসলে আমরা প্রতিদিনই আলোচনা করার চেষ্টা করছি এবং সেই আলোচনা আজকে আমরা করার চেষ্টা করব। তবে প্রথমেই আমি পরিসংখ্যান গত 24 ঘন্টার যে অবস্থান ইতিমধ্যেই দর্শক আপনারা জেনে গেছেন, তারপরে একটু তুলে ধরতে চাই। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে প্রায় 14,000-এর বেশি, যেখানে নতুন করে শনাক্ত হয়েছে 3,240 জন, অর্থাৎ 1,08,000-এর উপরে কিন্তু সংখ্যাটি ছাড়িয়ে গেছে বাংলাদেশে। এবং নতুন করে প্রাণ হারিয়েছেন 37 জন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই পর্যন্ত সেই সংখ্যাটি দাঁড়ালো 1,425। এবং বৈশ্বিক অবস্থানের যদি আমরা একটু লক্ষ্য করি, সেখানেও কিন্তু 87,77,000-এর বেশি আক্রান্ত ছাড়িয়ে গেছে। মারা গেছেন 4,62,000-এর বেশি মানুষ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 46,40,000-এর মতো বেশি মানুষ। এই যখন অবস্থা, সেখানে বাংলাদেশে নতুন করে জোনিং পদ্ধতি নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সচেতনতার জায়গাটি নিয়ে বারবার আলোচনা হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিনিয়তই নতুন কিছু যোগ করার চেষ্টা করা হচ্ছে। এই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই জায়গাগুলো নিয়ে কথা বলার আগে আমি যার আত্মার মাগফিরাত কামনা করে আজকে অনুষ্ঠানটি শুরু করতে চাই, শ্রদ্ধেয় কামাল লোহানী স্যার, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, বিশিষ্ট সংবাদকর্মী, আমাদের ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধে তার অনেক বড় অবদান। তিনি আজকে প্রাণ হারিয়েছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি একুশে পরিবারের পক্ষ থেকে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর আফতাব ইউসুফ রাজ, জনস্বাস্থ্য শিশু বিশেষজ্ঞ। সেই সঙ্গে আমাদের সাথে সংযুক্ত হবেন জনাব ফরিদুর রহমান খান ইরান, 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবং আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন সাইদুর রশিদ সুমন, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। সবাইকেই স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আজকে সংযুক্ত থাকার জন্য। আমরা স্টুডিও থেকে প্রথমে আলোচনাটি শুরু করছি। রাজ ভাই, আপনার কাছ থেকে শুরু করতে চাই। পরিসংখ্যানটা আমরা সকলেই জানি এবং অবস্থানটিও সকলে জানি। প্রথমে একটু সার্বিক পরিস্থিতি দিয়ে যদি যথারীতি শুরু করেন। সবার আগে মনটা আসলেই খারাপ। আমাদের সবার শ্রদ্ধেয় স্যার, বিশিষ্ট সাংবাদিক, ভাষা সৈনিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী স্যার আমাদের মধ্যে নাই। মনটা আসলেই খারাপ। করোনা তার মৃত্যু হয়েছে, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আর সার্বিক পরিস্থিতি তো আসলে আমাদের জুন মাসে যে বাংলাদেশে একটা পিকে যাবে, এটা তো আমাদের কাছে এক্সপেক্টেড, এবং ওই এক্সপেকটেশনটাই আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের ভালো দিক হচ্ছে আমরা টেস্ট এখন অনেক করছি, যেখানে মে মাসে আমরা অ্যাভারেজ ধরেন 5 থেকে 7,000 টেস্ট করতাম, এখন জুনের প্রথম থেকে আমাদের টেস্ট এখন অ্যাভারেজ হচ্ছে 14 থেকে 15,000-এর মতো। এবং টেস্ট করলে কিন্তু আসলে নাম্বারটা বাড়বে। হ্যাঁ, কারণ বলা হয়েছে যে পৃথিবীর কোনো দেশই কিন্তু সবাইকে টেস্ট করতে পারেনি। এবং একটা স্ট্যান্ডার্ড নাম্বার হচ্ছে সাউথ কোরিয়া, যে খুব সাকসেসফুলি বলা হয় যে কোভিডটাকে ট্যাকেল করেছে। তারা কিন্তু ওই ম্যাক্সিমাম 20,000 টেস্ট করা হয়েছিল প্রথম দিকে। পরে যখন পিকে চলে গেছিল সাউথ কোরিয়াতে, তখন তার টেস্ট সংখ্যা আরেকটু বাড়ানো হয়েছিল। সুতরাং আমরা যদি মোটামুটি 20,000 টেস্টের কাছাকাছি করতে পারি, তাহলে একটা বলা হয় যে একটা ওভারঅল একটা সার্বিক পরিস্থিতি সম্বন্ধে আমরা একটা ধারণা পাবো। এবং কবে এই পিকটা যাবে সেটাও কিন্তু এই টেস্ট করে এবং তার নাম্বার অফ পেশেন্ট কত, এইগুলা থেকেই কিন্তু একটা ধারণা পাওয়া যায়। তবে আলহামদুলিল্লাহ, আমি এর আগেও আপনাদের অনুষ্ঠানে বলেছি যে অন্যান্য দেশে, ইউরোপ, আমেরিকা, ব্রিটেনে এই যে পিকের সময়, কারণ কোভিডের পিকটা কিন্তু আসলে কেউ কিন্তু ওরকম অনুমান করতে পারছে না, প্রেডিকশনটা কিন্তু আমরা করছি। মনে করা হচ্ছে সঠিক একেবারে, হ্যাঁ, একদম ওইভাবে বলা যায় না। কোভিড কিন্তু খুব আনপ্রেডিক্টেবল, তাই না? বাট মনে হচ্ছে যে জুনটাতে হয়তো এই পিকটা থাকবে, তারপরে আমরা কমে আসবে জুলাইয়ের দিকে, এটা আমরা সবাই আশা করছি। তো অন্যান্য দেশে এই যে পিক পিরিয়ডে যে মৃত্যু হার যত বেশি ছিল, আমাদের দেশে কিন্তু এখনো অ্যারাউন্ড 1.3-1.4%। এটা কিন্তু একটা বিশেষ রহমত আল্লাহ তাআলার। এবং এটার পিছনে সায়েন্টিফিক কিছু ব্যাখ্যাও আছে, যে আমাদের দেশের হার্ড ইমিউনিটি যেটা বলা হয়, মনে করা হচ্ছে যে আমাদের দেশের লোকজনের মধ্যে হার্ড ইমিউনিটিটা আছে। কিন্তু হার্ড ইমিউনিটি প্রমাণ করতে হলে কিন্তু আপনাকে অ্যান্টিবডি টেস্ট করতে হবে, যেটাকে বলা হয় সেরো সার্ভিলেন্স। ওটা আমরা হয়তো কিছুদিনের মধ্যে আমাদের দেশে ওটা শুরু হয়ে যাবে। অ্যান্টিবডি টেস্ট কিন্তু আপনি যে আক্রান্ত কিনা সেটা কিন্তু বলবে না, বলবে যে
আপনি কোনো এক সময় কোভিড দ্বারা আক্রান্ত হয়েছিলেন কিনা। শুধু ওটা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারবো জেনারেল পপুলেশনের মধ্যে কোভিডের কত পর্যায়ে আসলে ব্যাপ্তিটা কেমন আছে, এবং সেখান থেকে আমরা হার্ড ইমিউনিটি সম্বন্ধে একটা ধারণা পেতে পারি। আরেকটা আমাদের জন্য একটা পজিটিভ হচ্ছে যে ক্রস ইমিউনিটি। হ্যাঁ, বলা হয় যে আপনার কোভিড যে রোগটা সেটা তো আপনার SARS-CoV-2 ভাইরাস দিয়ে হচ্ছে, তো এই ভাইরাসের কিন্তু আদার টাইপও আছে, এবং বলা হয় যে বাংলাদেশে প্রতি বছর করোনার অন্য টাইপ দিয়ে কিন্তু ফ্লু হয়, যেটা কিন্তু এই SARS-CoV-2 মতো অতটা শক্তিশালী না। তো বলা হচ্ছে যে ওই ফ্লুতে আমরা অনেকেই ভুগি, এবং ভোগার ফলে করোনার যে আদার যে স্ট্রেনগুলো আছে, আদার যে টাইপগুলো আছে, তার এগেনস্টে কিন্তু আমাদের দেহে অ্যান্টিবডি অলরেডি আছে, এবং ওই অ্যান্টিবডিটা ফরচুনেটলি কিছুটা হলো এই কোভিডের ভাইরাসের এগেনস্টে আমাদের কিছুটা প্রোটেকশন দিচ্ছে। সবই কিন্তু বৈজ্ঞানিকরা অ্যাজিউম করছে আমাদের এখানে মৃত্যু হারটা কম দেখে। তা আমরা আশা করি যে আমাদের এই পিক থেকে আমরা তাড়াতাড়ি উঠে আসবো, এবং আমাদের এই মৃত্যু হারটাও এরকম একটা সহনীয় পর্যায়ে থাকবে, যদিও একটা মৃত্যু কিন্তু কাম্য নয়। জি, আমরা আবারও আসবো। আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন যারা, তাদের কাছে একটু যেতে চাই। আমি প্রথমে একটু সংযুক্ত হতে চাই ফরিদুর রহমান খান ইরান, 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জনাব ইরান, অবশ্যই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি। প্রথমেই আপনার কাছে যেটি জানতে চাইবো, আমরা জানি যে ঢাকা শহরের আপনার ওয়ার্ডটি দিয়ে আসলে রেড জোনিং শুরু হয়, এবং আপনাকে সাধুবাদ জানাই, স্যালুট জানাই যে আপনি আপনার স্বেচ্ছাসেবক টিম, আপনার ফুল কমিউনিটিকে নিয়ে এই যে কোভিড আক্রান্ত তাদের জীবনের ঝুঁকি নিয়েও আপনি সেই ঝুঁকিটি নিয়ে আপনার কাজ শুরু করেছেন। প্রথমে একটু আপনার অভিজ্ঞতা শুনবো, যদিও আমরা ইতিমধ্যে গণমাধ্যমে ব্যাপক প্রচার দেখেছি বিষয়টি নিয়ে, একটু আপনার মুখ থেকে শুনতে চাই। আমরা প্রথমেই যখন আমাদের এলাকাটাকে লকডাউন করা হবে, মেয়র মহোদয় আমাদের জানানোর পরে আমরা একটা প্ল্যানিং করি যে আমরা কিভাবে এটা সাকসেস করব। আমরা 7 দিন আগে থেকে প্রিপারেশন নেই যে কিভাবে করলে লকডাউনটা সাকসেস হবে। তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট যেটা মনে করছি যে ফুড প্রায়োরিটি, মানে মানুষের খাদ্যটা তার কাছে পৌঁছায় দিতে হবে, সেটা হোক ত্রাণের মাধ্যমে, হোক কিনে খাওয়ার জন্য। তারপরে চিকিৎসা সাপোর্ট দিতে হবে, অসুস্থ রোগীকে মেডিকেলে নিতে হবে। তারপরে যদি কেউ করোনা আক্রান্ত হয় তার আইসোলেশন সেন্টার এবং তার টেস্টের ব্যবস্থা করতে হবে। এবং সর্বোপরি একটা মানুষের দৈনন্দিন যে চাহিদা, এগুলো যদি আমরা ফিল আপ করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা লকডাউন কমপ্লিট করতে পারবো। এবং একটা স্ট্রং স্বেচ্ছাসেবী গ্রুপ লাগবে, এবং এই সব কয়টা রেডি করার পরেই কিন্তু আমরা লকডাউনে যাই। এবং আপনি দেখবেন যে লকডাউনে যাওয়ার পরে আমার এলাকার লোকজন আমার লকডাউনটাকে মেনে নিচ্ছে, এবং তারা আমাদের সাপোর্ট করতে দেখে কিন্তু আজকে 12 দিন আমরা এখন পর্যন্ত সাকসেসফুল ভাবে আমাদের লকডাউনটা পালন করতে পারছি। এবং এই জন্য আমাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়েছে। সব যে একরকম মানুষ তা না, 95% মানুষ চায় লকডাউনটা ঠিক হোক এবং তারা সুস্থতায় ফিরে যাক। 2-4-5% লোক আছে যারা বিভিন্ন ডিস্টার্ব করে, হয়তো আপনারা দেখছেন যে রাত 2টা-3টার সময় বিভিন্ন অপ্রাসঙ্গিক জিনিসগুলো তারা আমাদের কাছে চায়। কেউ আপনার এই রাত 2টার সময় ফোন করে জর্দা চায়, কেউ ফেয়ার এন্ড লাভলি চায়, কেউ শ্যাম্পু চায়, কেউ হয়তো 5 টাকার আপনার মরিচ চায়। আর আরেকটা দেখছেন যে ড্রিঙ্কস এর জন্য একজন কেউ হুইস্কির অর্ডার করতেছে আমাদের কাছে। মানে বিভিন্ন একটা অভিজ্ঞতা। তো তারপরে ওভারঅল আমি মনে করি যে আমাদের সদিচ্ছা আছে এবং এলাকার মানুষের সদিচ্ছা আছে, জনগণ আমাকে সাপোর্ট করছে, আমি এলাকার মানুষের সম্পৃক্ত করতে পারছি, এর জন্য আজকে পর্যন্ত আমরা সাকসেস। জনাব ইরান, আরেকটি বিষয় যে এই যে স্বেচ্ছাসেবক টিম যারা এই মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়েও আপনাকে সহায়তা করছে, এলাকাবাসী অবশ্যই সহায়তা করছে, ব্যতিক্রমী কিছু উদাহরণ আমরা আসলে এটিকে আমি নাগরিক হিসাবে লজ্জিত যারা এই ধরনের কাজগুলো করছেন, তবে ভালো সংখ্যা অনেক বেশি, সেটিকেও মাথায় রাখি। তবে এই স্বেচ্ছাসেবক টিমটিকে ঘিরে আপনি তাদের নিরাপত্তা কিভাবে ব্যবস্থা নিয়েছেন? আমি প্রথমেই চিন্তা করছি যে আমি যে এলাকাটা লকডাউন করব, ওই এলাকার লোক দিয়ে আমি স্বেচ্ছাসেবী টিম গঠন করব। সেই ক্ষেত্রে আমরা আমাদের ওই জায়গায় 20টা বা 30টা বাড়ি করে একটা জোন করি, এবং এই জোনের ভিতর থেকে প্রতিটা জোন থেকে আমরা 5টা-7টা করে ইয়াং জেনারেশনকে বের করি যারা শিক্ষিত এবং কাজ করতে পারবে এবং যাদের ইচ্ছা আছে। এদের নিয়ে আমরা পরপর কয়েকদিন ক্লাস করাই এবং তাদের মনোভাব জানতে চাই এবং তারা কতটুকু পর্যন্ত রিস্ক নিতে পারবে, কারণ যে কেউ কোভিড-19 হতে পারে, সেই ক্ষেত্রে একটা ঝুঁকির মধ্যে পড়বে। সবকিছু মেনে নিয়ে কে রাজি আছে, তখন একটা টিম আমাদের তৈরি হয় এবং তাদের আমরা কোভিডের সাথে কিভাবে ফাইট করবো তারও কিন্তু একটা ট্রেনিং দিই। তারপর আমরা তাদের বডি সুরক্ষার জন্য যতটুকু প্রয়োজন, মাস্ক বলেন বা বডি স্যানিটাইজেশন বলেন বা কিভাবে তাদের চলতে হবে, এই ট্রেনিং গুলো আমরা দিই। এবং এখন পর্যন্ত আমরা দেখতেছি আল্লাহর রহমতে আমাদের একটা স্বেচ্ছাসেবীও
আমরা তো একটা শিফটে 50 জন 60 জন করে কাজ করে, 3টা শিফটে কাজ করে প্রায় 150 ছেলে। তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের কোনো ছেলে বা মেয়ে কেউই কোভিডে আক্রান্ত হয় নাই। তাতে বোঝা যাচ্ছে যে আমরা যে সিস্টেমে কাজ করছি এটা ভালো। এভাবে কাজ করলে আমার মনে হয় কোনো আমাদের স্বেচ্ছাসেবীরা মানে করোনায় আক্রান্ত হবে। জনাব ইরফান, বেশ চ্যালেঞ্জিং একটি বিষয়, প্রথম পরীক্ষা হিসেবে আপনাকেই নিতে হয়েছে। পুরো বাংলাদেশে আপনি একটি রোল মডেল। আমি আবারও আপনাকে সাধুবাদ জানাচ্ছি, আপনার টিমকে সাধুবাদ জানাচ্ছি। তবে অন্যান্য চিকিৎসা সেবায় অন্য যারা রোগী রয়েছেন তাদেরও সেই চ্যালেঞ্জটা আপনাকে ফেস করতে হয়েছে, সেটি কিভাবে পালন করলেন? আমাদের প্রতিটা বাসায় তো আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং বলা আছে যে জরুরি কেউ যদি সেবা দরকার হয়, মানে বিশেষ করে হার্টের রোগী, কিডনির রোগী, এই টাইপের যারা ক্যান্সারের রোগী, তাদের যদি ইমার্জেন্সি কোনো সাহায্য দরকার হয় সেক্ষেত্রে আমাদের জানানোর জন্য। তো প্রতিদিনই আমরা প্রচুর ফোন পাই এবং আমরা আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে, সেই অ্যাম্বুলেন্সে আমরা তাদের পৌঁছে দিয়ে আসি এবং নিয়ে আসি। প্রথম দিকে কিন্তু আমাদের অ্যাম্বুলেন্সটা পাইতে একদিন লেট হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের নিজেদের পার্সোনাল গাড়ি এবং পার্সোনাল ভাবে আমরা অ্যাম্বুলেন্স এগুলি রেডি রাখছিলাম যাতে আমরা সার্ভিসটা দিতে পারি। আমার কথা হচ্ছে যে সার্ভিস যদি আমি দিই, জনগণ অবশ্যই আমার কথা শুনবে এবং আজকে আমি বুঝতেছি যে আমরা সার্ভিস দিতে পারছি দেখেই হয়তো মানুষ এখন পর্যন্ত ঘরে। এবং অনেক ক্রিটিক্যাল রোগী আপনারা চিন্তা করতে পারবেন, ডায়ালিসিস অনেক আছে যে সপ্তাহে 2 দিন 3 দিন করতে হয়, অনেকের হার্টের রিং পরানো আছে, তাদের দিকেও কিন্তু আমরা কন্টিনিউ মানে তাদের জন্য আলাদা একটা টিমই আছে যাতে তাদের ট্রিটমেন্টের কোনো অভাব না হয়। জি জনাব ইরফান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আপনার অভিজ্ঞতা পরামর্শ অবশ্যই আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবো, কারণ পুরো বাংলাদেশে যদি সিস্টেমটি আমরা করতে চাই, অবশ্যই একটি সুন্দর সাকসেসফুল স্টোরি হিসেবে আপনি সামনে আসবেন। আপনি আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আমরা এই মুহূর্তে একটু সংযুক্ত হতে চাই সাইদুর রশিদ সুমন, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জনাব সুমন, অবশ্যই আপনি নিশ্চয় শুনছিলেন এতক্ষণ অনুষ্ঠানটি। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে সামাজিক যে অবস্থান এবং এই যে লকডাউন, রেড জোনিং, এই জায়গাগুলোয় আমাদের বর্তমান পরিস্থিতি, সরকারের ব্যবস্থাপনা, এই জায়গাগুলো আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ উপস্থিতিকে আমাকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আমি শুরুতেই গভীর শোক প্রকাশ করছি আমাদের বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি একজন অত্যন্ত বিশিষ্ট ব্যক্তিত্ব কামাল লোহানী, তার মৃত্যুতে। আসলে গত কয়েকদিন থেকেই ক্রমাগতভাবে আমাদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জ্ঞান চর্চার সাথে যারা জড়িত সেই বিশিষ্ট ব্যক্তিদেরকে আমরা হারাচ্ছি। এটা 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 একটা আমাদের জ্ঞান জগতে একটা বড় ধরনের শূন্যতা তৈরি হবে আমি মনে করছি। এরপরে আসে আপনি যে প্রশ্নটি আমাকে করলেন, করোনা পরিস্থিতিটা যদিও বৈশ্বিক বিষয়, এই নিউ লিবারেলিজম এবং গ্লোবালাইজেশনের এই যুগে আমরা চাইলেও এই বৈশ্বিক প্রভাব থেকে মুক্ত হতে পারবো না। এটা যেমন সত্য, তেমনি এর সোশ্যাল ইম্প্যাক্ট বা সামাজিক অবস্থা যদি আপনি নিরূপণ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু প্রতিটা দেশের সমাজ এবং সংস্কৃতি এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করা খুবই জরুরি। তা না হলে এই বৈশ্বিক প্রভাব এবং আমাদের নিজস্ব যে স্বকীয় যে কিছু সত্তা আছে, এই বিষয়গুলোর সাথে করোনা পরিস্থিতিকে মিলানো খুব টাফ হয়ে যায়। তো আমি সেই আঙ্গিকে বলবো, দেখেন, সামাজিক বিষয়টা এমনই এক বিষয় যেটা আমি চাইলেই কিন্তু অর্থনীতির মতো ক্যালকুলেটর হিসাব নিকাশ করে একটা প্রজেকশন বা প্রেডিকশন করা যাবে না, চুলচেরা বিশ্লেষণ করা সম্ভব না। যেমন ধরেন, আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলতে পারি। ব্লুমবার্গ অতি সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশ করেছে যে সম্প্রতি এই যে সারা পৃথিবীব্যাপী করোনার যে প্রকোপ, এতে করে 2.7 ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হবে সমগ্র পৃথিবী, যা কিনা গোটা যুক্তরাজ্যের জিডিপির অর্থের সমান। তো এই ধরনের একটা বিশ্লেষণ বা প্রজেকশন কিন্তু খুব সহজেই করা সম্ভব এবং আমরা অতি সহজেই অনুমান করতে পারি যে আমাদের বৈশ্বিক অর্থনীতি কিভাবে ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু আপনি দেখেন, সামাজিক বিশ্লেষণ করতে গেলে আমাদের বাংলাদেশ সমাজ এবং সংস্কৃতির কিছু নিজস্বতা আছে, যেটা দিয়ে কিন্তু আপনি চাইলেই বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করতে পারবেন না। যেমন আমরা কথায় কথায় উদাহরণ দেই, নিউজিল্যান্ড খুব সহজেই এই কোভিড-19
শক্ত একটা জায়গায় তারা প্রতিষ্ঠিত হতে পেরেছে। কানাডার উদাহরণ দেই, কিংবা আমরা ইউরোপকে সামনে নিয়ে আসি। কিন্তু আমরা ইভেন আপনি দেখবেন জনস্বাস্থ্যবিদরাও কিন্তু প্রায়শই বলে থাকে যে সরকার এই মুহূর্তে চাইলে কারফিউ জারি করতে পারে, কারণ সংক্রমণ কিন্তু এটা বলা খুব সহজ। সরকারও চেষ্টা করছে তার যথেষ্ট মানে তার সর্বোচ্চ শক্তি দিয়ে, কিন্তু আমাদের এই সামাজিক যে প্রেক্ষাপটটা, এইটাকে বিবেচনায় নিয়ে আসলে কিন্তু আপনি খুব সহজেই এর স্বরূপটা আপনি নিরূপণ করতে পারেন। কিরকম আমি একেবারে শুরুতেই বলবো, এই যে কোভিড-19 আমরা বলছি, এটা খুবই সুপ্রতিষ্ঠিত একটা বিষয় যে সোশ্যাল ডিস্টেন্সিং। এইটাই হচ্ছে গিয়ে আপনি যদি মেনটেন করতে পারেন, তাইলে আমরা এই মহামারী থেকে অনেকটাই নিরাপদে থাকতে পারি। কিন্তু আপনি দেখেন বাংলাদেশ সমাজ এবং সংস্কৃতিকে যদি আপনি বিচার করেন, আমাদের যে জাতিগত ভাব, হ্যাঁ, আমাদের যে চিরায়িত সমাজ, যে সমাজ আমরা বিলং করি, সেই সমাজে কি এই সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক নিরাপদ দূরত্ব, এটা কি আসলে আমাদের সমাজ সংস্কৃতির সাথে যায়? এটা আদৌ কিন্তু কঠিন কাজ, খুবই কঠিন একটা কাজ। কিন্তু সেই কাজটি আপনি দেখবেন সরকার কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং খুবই মানে স্ট্রাগল করছে। তারপরও আপনি দেখেন আমাদের পরিবার কাঠামোটা কি, একটা যৌথ পরিবার, তাই না? যদিও শহুর সমাজে আমরা দিনে দিনে ফ্যামিলি অস্তিত্ব হয়ে যাচ্ছে, কিন্তু তারপর আপনি দেখেন আমরা কিন্তু আমাদের রুট থেকে আমরা যেতে পারছি। তার একটা উদাহরণ আপনি দেখবেন, ঈদের আগে যখন আমরা বললাম, হ্যাঁ, ঘোষণা দিয়ে দিলাম যে আমাদের সবকিছু খুলে দেবো, যার যার গ্রামের বাড়িতে যেতে পারবে, ব্যক্তিগত পরিবহনে যেতে পারবে, ফেরিঘাটে কি পরিস্থিতি। রাইট, যৌথ পরিবার নিয়ে মানে আমরা সুযোগ পেলেই একটা সামাজিক মিলন ঘটাতে চাই, আমরা সুযোগ পেলেই সবাই একত্রে থাকতে চাই, এবং আমাদের ছোট ঘর, অনেক মানুষ সেখানে, ক্র্যাম্পড হাউজহোল্ড, টেন্যান্টস, আমরা কিন্তু সেগুলোকে মাথায় নিয়ে আসলে আমাদেরকে এগোতে হবে। বাস্তবতা, এগুলো আমাদের অস্বীকার করলে চলবে, সুযোগ নেই। কোভিড-19 এই মহামারী, কিন্তু এই বিষয়গুলো নিয়েই আপনি বিশ্লেষণ করতে হবে। চাইলে আপনি বলবেন যে লকডাউন দিয়ে দিলাম বা সরকার চাইলে অনেক কিছু করতে পারে, এগুলো হচ্ছে কি কিন্তু বাস্তবিক জায়গাটা আসলে খুবই চ্যালেঞ্জ। অ্যানালাইসিস করেন, তাহলে এই বিষয়গুলোকে আপনার অবশ্যই সামনে আনতে হবে। এই ফ্যাক্টরস গুলো, মাল্টি ফ্যাক্টরস গুলোকে সামনে নিয়েই কিন্তু আপনার আসলে বিচার এগিয়ে যেতে হবে। জনাব সাইদুর রশিদ সুমন, আপনি আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই। আমরা আপনার কাছে ফিরবো, আবারও আমরা ইরান ভাইয়ের কাছেও ফিরবো, তবে তার আগে আমি একটু আবারও ডক্টর আফতাব ইউসুফ রাজ তার কাছে যেতে চাই। রাজ ভাই, আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে কিন্তু এই জ্বরের, বিশেষ করে জ্বরের প্রকোপটা বেশি বেড়ে গেছে, এবং নতুন বিষয়টি অনেক বেশি আপনি নিশ্চয়ই রোগীদের কাছ থেকে পাচ্ছেন যে টেস্ট একটু প্রবলেম হচ্ছে, স্মেল নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো নতুন করে বাচ্চাদের কিছু সিমটমের কথা শুনছি, সেই জায়গাটায় যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন কি করবেন এই সময়? কোভিড-19 আসলে উপসর্গ কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো প্রথম দিকে কিন্তু কমন ছিল জ্বর, ঠান্ডা, কাশি, একটু শ্বাসকষ্ট। এখন এগুলো ছাড়াও হ্যাঁ আমরা নতুন নতুন কিছু উপসর্গ পাচ্ছি। যে কিছু উপসর্গ যেটা আপনি উল্লেখ করেন রাজীব ভাই, যে স্মেল মানে গন্ধ পাচ্ছে না, মুখে বিষাদ লাগছে, মানে ডিসটেস্ট বলি আমরা, টেস্ট পাচ্ছে না, এগুলো কিন্তু এখন আমাদের ওয়ার্নিং সাইন। মানে যদি জ্বর নাও থাকে, অন্যান্য উপসর্গ নাও থাকে, যার খুব স্বাদ, যার খাবারের ব্যাপারে কোনো সময় মানে অস্বাদ লাগছিল না, তার যদি হঠাৎ করে অরুচি ভাব চলে আসে, গন্ধটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট। যদি গন্ধ সে পাচ্ছে না, এই ক্ষেত্রে যদি আমার জ্বর, সর্দি, কাশি নাও থাকে, আমাকে কিন্তু সতর্ক হতে হবে এবং কোভিড টেস্ট করতে হবে, অথবা কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর যেটা আপনি এরপরও বললেন যে বাচ্চাদের কিন্তু আমরা যখন প্রথম কোভিডটা শুরু হয়, আমরা কিন্তু বাচ্চাদের আক্রান্ত হারটা কিন্তু বেশ কম ছিল, এখনো সহনীয় পর্যায়ে আছে, এখনো বেশ কম, তবে আগের চেয়ে একটু বেশি আমরা পাচ্ছি, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে। আর বাচ্চাদের একটা সিমটম, যেটা ইংল্যান্ডে ওরা প্রথমে পেয়েছিল, পরে ইটালিতে দেখা গিয়েছে, যে জ্বরের সাথে শরীরে র্যাশ হচ্ছে এবং মাড়ি ফুলে যাচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হার্টে ইকো করে দেখা গিয়েছে যে হার্টের যে রক্তনালী আছে, ওই রক্তনালীতে ব্লক পাওয়া যাচ্ছে। এই ধরনের সিমটম বাচ্চাদের একটা রোগে হয়, কাওয়াসাকি ডিজিজ বলে, ওটার সাথে মিলে যাচ্ছে। প্রথম বৈজ্ঞানিকরা মনে করেছিল যে হয়তো এটা কাওয়াসাকি ডিজিজই হবে, কিন্তু পরে দেখা গেল যে না, ওই বাচ্চাদের মধ্যে পরে করোনা পজিটিভ আসছে এবং তার সাথে এই সিমটমগুলো পাওয়া যাচ্ছে। এইটাকে এখন বৈজ্ঞানিকরা বলছে একটা MIS, মাল্টি
ইনফ্লামেটরি সিস্টেম ডিজিজ, মানে এটা বাচ্চাদের শরীরের একটা প্রদাহ হচ্ছে এবং এটা বিভিন্ন অর্গান এফেক্ট করছে, হার্ট থেকে, শুধু লাংস না। আমরা তো মনে করতাম কোভিড শুধু লাংসকে এফেক্ট করে, বলা হচ্ছে না এখন লাংস না, লাংসের পাশাপাশি এটা কোনো কোনো ক্ষেত্রে হার্টকেও এফেক্ট করছে, কোনো কোনো ক্ষেত্রে কিডনিকে এবং ইভেন ব্রেনকেও এফেক্ট করছে। সুতরাং এই সব কিছুই কিন্তু আমরা এই চেঞ্জ হচ্ছে কোভিডের, তার ইনফেকশনের নেচারটা। সুতরাং আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। শুধুমাত্র যে আমার জ্বর নাই আমি খুব মানে সেফ মনে করলাম নিজেকে, এটা মনে করা যাবে না। অন্যান্য উপসর্গকে গুরুত্ব দিতে হবে, অবশ্যই ব্যবস্থা নেবে। কিন্তু ঔষধের বিষয়টি নিয়ে নানা ধরনের ঔষধের, রাজীব ভাই আসলে আমি নিজেও খুব হতাশ। এই যে ধরেন আজকাল তো সোশ্যাল মিডিয়া বলেন, বিভিন্ন জায়গায় তো লেটেস্ট ডেভেলপমেন্ট আমরা জানতে পারছি, তাই না? কালকে কি নতুন ওষুধটা আসলো মার্কেটে, কি আবিষ্কার হলো, ডক্সিসাইক্লিন আমি নিব কি নিব না, অ্যান্টিবায়োটিক আমি নিব কি নিব না, ডক্সিসাইক্লিন, তারপরে আপনার ধরেন রেমডেসিভির, তাই না? এখন লেটেস্ট ডেক্সামেথাসোন, হ্যাঁ, এগুলো তো বৈজ্ঞানিক আবিষ্কার এবং এগুলো কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর। আমরা বলছি যে ট্রায়াল দেওয়া হচ্ছে, কোন কোন ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু এটা এক হবে না, প্রশ্নই ওঠে না। পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে, হ্যাঁ। এবং আমরা কিছু একটা শুনলেই ওটার উপর ঝাঁপিয়ে পড়া এবং ওটাকে কিনে আনা, মানে ওষুধ দোকান থেকে, এবং আমাদের দেশে বিশেষজ্ঞ মতামত না নিয়ে, এবং আমাদের দেশে কিন্তু বাইরে কিন্তু উইদাউট প্রেসক্রিপশন ইউ ক্যানট সেল ড্রাগস, প্রেসক্রিপশন ছাড়া, হ্যাঁ, কিছু প্যারাসিটামল জাতীয় ওষুধ ছাড়া। কিন্তু এখানে কিন্তু আমাদের সততার অভাব আছে। আমাদের যারা ওষুধ যারা সেল করেন তাদের কিন্তু মানে একটু রেসপন্সিবল হতে হবে। এখন যেটা হচ্ছে যে লেটেস্ট ক্রেজি বাইং হচ্ছে আপনার ডেক্সামেথাসোন, বলা হচ্ছে যে ডেক্সামেথাসোন এখন একটা খুব ভালো ড্রাগ হিসেবে প্রমাণিত হয়েছে। এটা যে 3 মাস পরে যে এটা এফেক্টিভ হবে সেটা বলা যাবে না, কিন্তু ডেক্সা কাদের দেওয়া হচ্ছে, এটা ইনজেক্টেবল ফর্মে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে ওই সমস্ত রোগীদের যাদের অক্সিজেনের মাত্রাটা বেড়ে যাচ্ছে, অক্সিজেনের চাহিদা বেড়ে যাচ্ছে, যারা লাইফ সাপোর্টে আছে তাদের শুধু। এখন যদি আমি নিজে ট্যাবলেট কিনে খাওয়া শুরু করি, এটা যে কত বড় পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটা আপনি ইউ ক্যান ইমাজিন। অবশ্যই এখানে আমাদের সতর্ক হতে হবে। সতর্ক মানে এটা আমাদের একদম ব্যান করে দিতে হবে যে প্রেসক্রিপশন ছাড়া এই কোনোভাবেই যেন এটি প্রয়োগ না হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুঝে না বুঝে যারা এই মন্তব্যগুলো করছেন তাদের প্রতি বিনয় অনুরোধ থাকবে। অক্সিজেন সিলিন্ডার, জি জি, আমি ওই জায়গাটা অবশ্যই আলাদা করে আলোচনা করতে চাই। আমি ছোট্ট একটা বিরতি নিব, আবার আলোচনায় ফিরবো। আমরা দর্শকের একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি 21 রাতের আজকের আলোচনায়। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম দেশের সার্বিক করোনা পরিস্থিতি এবং সেই ক্ষেত্রে নতুন করে পুরো ঢাকাকেই জোনিং করে, রেড জোনিং এর ভিত্তিতে ইয়েলো গ্রিন জোন করে সরকারের একটা প্রচেষ্টা রয়েছে সেটাকে নিয়ন্ত্রণে রাখার, সেই জায়গাগুলো নিয়ে কথা বলছিলাম। আমরা সেই আলোচনা আবার ফিরতে চাই। এই মুহূর্তে আবার আমি আলোচনায় সংযুক্ত হতে চাই যারা ফরিদুর রহমান ইরান, তার সাথে 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যারা ইরান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? যে আপনার কাছ থেকে আমরা বিরতির আগে জানছিলাম কিভাবে এই অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়টি আসলে আপনি এখন পর্যন্ত আমরা অবশ্যই সাধুবাদ জানাতে চাই আবারও আপনার 21 পরিবারের পক্ষ থেকে বেশ সফলভাবে আপনারা করতে পেরেছেন এবং এটি একটা উদাহরণ হিসেবে অন্যান্য এলাকায় যেন যে আমরা সেই জায়গাটাই আসলে আলোচনা আসতে চাই। আমরা জানি যে অত্যন্ত হটস্পট গুরুত্বপূর্ণ এলাকা, ঢাকা শহরের মধ্য প্রাণ বলা যায় ফার্মগেট এরিয়া, যে বিষয়ে যে এলাকাটি আপনি ওয়ার্ড কাউন্সিলর, আসলে অনেক চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জগুলো আপনি কিছুটা বলেছেন। এখানে মানুষের বসবাস আসে, এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং প্রচুর ছাত্রছাত্রী আছে। সবাইকে আসলে এক জায়গায় নিয়ে আমরা একটু আগে যেটা বলছিলাম যে বলাটা অনেক সহজ, করাটা কঠিন, সেই কঠিন কাজটি আপনি করে চলেছেন। আপনার সেই জায়গাটি যদি আবার দর্শকদের উদ্দেশ্যে একটু শেয়ার করেন অন্য এলাকায়, যাতে আমরা এটি কাজে লাগাতে পারি। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হচ্ছে যে আপনার ফার্স্ট হচ্ছে একটা স্বেচ্ছাসেবী স্ট্রং সংগঠন লাগবে যারা বিশ্বস্ত। এই কারণে বললাম যে আমাদের যারা স্বেচ্ছাসেবী আছে তাদের কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠান বা অনেক গোডাউনের মালিক অনেকে বিভিন্ন ধরনের অফার করে যে আমার বের হইতে দিলে আমি এত টাকা দিব। এই জায়গাটাতে স্বেচ্ছাসেবীরা যদি সত্যিকারে ভালো মনোভাব নিয়ে থাকেন এবং তারা যদি সৎ থাকেন তাহলে কিন্তু এই জায়গাটা সহজ। আর যদি স্বেচ্ছাসেবী ওরকম না হয় তাহলে কিন্তু এই জায়গাটা খুব কঠিন হয়ে যায়। এটা ফার্স্ট একটা জিনিস। থেকে হচ্ছে আপনাদের ফুড সাপোর্টটা, আমার মনে হয় যে এই জায়গায় ফুড সাপোর্ট হচ্ছে অন্য একটা ব্যাপার। এখানে 2টা লেভেলে ফুড সাপোর্ট করতে হয়। একটা হচ্ছে যারা দরিদ্র তারা ফোন দিলে তাদের ঘরে যায় কিন্তু আমরা খাবার পৌঁছে দিয়ে আসি, আর আরেকটা হচ্ছে যারা কিনে খাবে
তারা অর্ডার করলেও কিন্তু আমরা ঘরে যেয়ে দিয়ে আসছি। এই দুইটা সাপোর্ট খুব স্ট্রং। আরেকটা হচ্ছে যেটা আগে বলছি যে হঠাৎ করে বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে পড়ে, শুধু করোনা না, করোনা ছাড়াও যে অসুখগুলো আছে আপনার হার্ট, কিডনি, এদের ডাক্তারি সাপোর্ট আপনাকে দিতে হবে, এটাও একটা ব্যাপার। আর সর্বোপরি যে জনসমর্থন লাগবেই। জনসমর্থন ছাড়া কিন্তু আপনি করতে পারবেন না। আপনার কিন্তু সবাই বুঝাই দেবে। যেরকম একটা মসজিদে যখন আপনি নামাজ হয়, আমাদের এটা একটা বড় ফ্যাক্টর ছিল, শুক্রবারের নামাজ বা বিভিন্ন ওয়াক্তের নামাজ, তখন দেখা যায় যে এই মুরব্বীদের বোঝানো, যারা আমার বাবার বয়সী বা আমার বড় ভাইয়ের বয়সী বা আমার চাচার বয়সী, তাদের কিন্তু অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়। আর আরেকটা শ্রেণী আমি দেখতেছি ইদানিং, সেটা হচ্ছে যে যারা জীবনেও নামাজ পড়ে না, কিন্তু নামাজ পড়ার জন্য তারা পাগল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মসজিদটাও একটা বড় ফ্যাক্টর। সেই জায়গাও কিন্তু আপনাদের আলাপ আলোচনার মাধ্যমে সেই জায়গাটা আপনি ঠিক করতে হবে। আর আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে আপনার বর্জ্য পরিষ্কার করা। এই যে বাসায় বাসায় থেকে বর্জ্য আনা, তারপর এটা ফালানো, এবং এই বর্জ্যের যে লোকগুলা থাকবে তাদের স্যানিটাইজেশনের ব্যবস্থা করা, এবং তারা যাতে ঠিক মতো ওয়ার্ক করে সেই জিনিসটা আপনার সম্পূর্ণভাবে মনিটর করে, এবং তারা যাতে আবার আক্রান্ত নয় সেটাও খেয়াল রাখা। এবং আপনি যে ফুড গুলা আপনি জনসাধারণের জন্য নিবেন, সেটাকে স্যানিটাইজেশন করা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রতিটা জায়গায় কিন্তু আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার স্যানিটাইজেশন করা। মানে আপনি যাকে যে সার্ভিস দিচ্ছেন সে কতটুকু মানে করোনা মুক্ত থাকতে পারবে, তারে দিয়ে করোনা ধরাবে কিনা এটাও আপনার খেয়াল রাখতে হবে। এটা বিভিন্ন সাইড গুলা। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যাদের করোনা রোগী হিসেবে জানি যে যারা করোনা আক্রান্ত হয়েছে, তাদের এক্সট্রা ভাবে আপনার ট্রিটমেন্ট দিতে হবে। ট্রিটমেন্ট মানে তারা যে বাড়িগুলোতে আছে সেগুলিতে আপনি স্পেশাল ভাবে লকডাউন করতে হবে, তাদের দিকে আপনার সর্বক্ষণিক দৃষ্টি রাখতে হবে। আবার এটা সাধারণ মানুষকে বলা যাবে না, তাহলে একটা আতঙ্ক তৈরি হয়ে যায়। আবার যেমন আমার এই এলাকায় একজন করোনা রোগী মারা গেছেন, একজনই মারা গেছেন। তো মারা যাওয়ার পর একটা সিচুয়েশন তৈরি হলো যে তার কোনো আত্মীয় স্বজন, তার ভাই ব্রাদার বোন কেউ তার কাছে যাচ্ছেও না, তাদের কোনো হেল্পও করতেছে না। একটা মানুষ মারা গেলে তো তার বাসায় কয়েকদিন খাবার পাক করাও হয় না। তো সেই ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ চলে আসে যে তার বাসায় খাবারের সাপোর্ট দেওয়া, তার ফ্যামিলির সাথে যায় তাদের অবস্থা কি এটা জানা, তাদের কিভাবে হেল্প করা যায়। এবং যেখানে তার ভাই বোন যাচ্ছে না সেখানে কিন্তু আমাদের স্বাস্থ্যকর্মীরা বা আমাদের যারা স্বেচ্ছাসেবী তারা যায় সাপোর্ট দিচ্ছে। এটাও একটা বড় বিষয়। এই সার্বিক ভাবে একটা জিনিস, কয়েকটা জিনিস আমাদের কাজ করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন কিন্তু ডেঙ্গুর একটা প্রকোপ আসতেছে। ডেঙ্গু মশা কিন্তু এখন ডেঙ্গু রোগ ছড়াবে। এটাও কিন্তু আমাদের প্রচুর ওয়ার্ক করতেছে যে ডেঙ্গু যাতে না বাড়তে পারে। কারণ ডেঙ্গু এবং এই করোনা দুইটা কিন্তু এক হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ডেঙ্গু প্রতিরোধও কাজ করতে হবে। ইরান সাহেব, আরেকটি বিষয় দিয়ে আপনার কাছ থেকে শেষ করব আলোচনা, যে এটিও দেখছি যে আপনার জানেন যে ইতিমধ্যে সরকার জোনিং পদ্ধতি শুরু করেছে। আপনার পার্শ্ববর্তী অনেক এলাকায় রেড জোন চিহ্নিত হয়েছে। সেই জায়গাগুলো যারা কাজ করবেন তাদের জন্য আপনার অভিজ্ঞতা থেকে একটু পরামর্শ চাই যে কিভাবে তারা গুছিয়ে কাজটি করবেন। যদিও আপনি ইতিমধ্যে অনেকবারই বলেছেন, আমরাও গণমাধ্যমে আপনার প্রশংসা শুনেছি, তারপরও কোন কোন জায়গায় বেশি নজর দিতে হবে, বিশেষ করে খাদ্য ব্যবস্থাপনার কথাটা আমরা দেখছি যে যখনই কোনো এলাকায় এই বিষয়টি আসছে খাদ্যর স্বল্পতা দেখা দিচ্ছে। আমরা এমন আচরণ করছি যে একজন যা পাচ্ছে সব নিয়ে যাচ্ছে, আরেকজন কি খাবে সেটি দেখছি না। এই জায়গাগুলো আপনার মতামত একটু শুনবো। ধন্যবাদ। আমার এই জায়গায় যখনই আমি লকডাউন করবো তার আগেই কিন্তু জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন যে আমাদের কিভাবে করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার যে চিন্তা ভাবনা, তার যে প্ল্যানিং, এটা আসলে অসাধারণ। আমাদের মেন গাইড কিন্তু জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এসছে। তিনি মেয়র মহোদয়কে বলছেন এবং মেয়র মহোদয় পরবর্তীতে আমাদের সাপোর্ট দিয়েছেন এই ব্যাপারে। আর আমাদের যে এলাকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনিও আমাদের প্রশাসন দিয়ে যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন। তো আমার অন্য এলাকার ব্যাপারে একটা মানে মেন ধারণা থাকবে যে আমরা যেরকম 7 দিন আগে থেকে প্ল্যানিং করছি যে আমরা কিভাবে করব। তো এই জায়গায় 7 দিন আগে থেকেই কিন্তু আপনার ফুড সাপোর্ট, আপনার ট্রিটমেন্ট সাপোর্ট, আপনার করোনার আইসোলেশন এগুলি তৈরি করতে হবে। আপনি লকডাউনে যাওয়ার পরে যদি এগুলি করতে যান তাহলে হজবরল হয়ে যাবে। যে এলাকায় লকডাউনে যাওয়া আগে থেকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তারপরে লকডাউনে যাওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত অভিমত। জি, জনাব ফরিদুর রহমান খান ইরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনি সংযুক্ত থাকেন। আমরা একটু এবার আলোচনায় যেতে চাই আবারও সাইদুর রশিদ সুমন, সহযোগী অধ্যাপক সামাজিক বিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জনাব সুমন, আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনার। আমরা যে বিষয়টি বারবারই আলোচনা করার চেষ্টা করছিলাম যে আমরা যতই সরকারি ব্যবস্থাপনা বলি না কেন, রাজনৈতিক কর্মীদের অনেক বদনাম আমরা শুনি, কিন্তু আমরা দেখেছি তারাই একমাত্র কিন্তু এই করোনা মহামারীতে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে এসছেন সেটিও যেমন সত্য। গণমাধ্যম কর্মী, স্বাস্থ্যকর্মী,
আইন শৃঙ্খলা বাহিনী তারাই কিন্তু সবচেয়ে বেশি ত্রাণকর্তার ভূমিকায় রয়েছেন, এবং সে সাথে আমরা যারা নাগরিক রয়েছে তাদের দায় দায়িত্বর জায়গাটায় একটু যদি বলেন সুমন ভাই। আমি আলোচনা শুনছিলাম, আমাদের আজকে যে আলোচক শিশু বিশেষজ্ঞ সেখানে একটা বিষয় খুব সুন্দরভাবে তুলে ধরেছে যে দেখুন, আমরা প্রেসক্রিপশন ছাড়া কিন্তু চলে যাচ্ছি ফার্মেসির কাছে এবং ওষুধ নিচ্ছি, এবং যে যেটা বলছে, যে পরামর্শ দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু তুমি লিখে পড়ছি যে এই ওষুধটাই হয়তো কার্যকরী হবে। দেখেন এই বিষয়টাকে আমি সমাজের সাথে রিলেট করতে পারি। দেখেন আমরা যে সমাজে বাস করি, এই সমাজে কিন্তু দেখেন এই বিষয়গুলো, এই যে গুজবের টান দেওয়া, এবং আপনি দেখবেন এই যে আজকে 104 দিন, হ্যাঁ, 3 মাস থেকে আপনি দেখবেন কত ধরনের গুজব আমরা শুনছি, কত ধরনের নিউজ আমাদেরকে প্রভাবিত করেছে এই বিষয়গুলোকে আপনি দেখবেন। এই প্রসঙ্গে আমি বলি যে সোশিওলজিস্ট অ্যালেক্স বার্ট, তিনি তার সোশিওলজি অফ হিউমার এই গ্রন্থে সুন্দরভাবে তুলে ধরেছে যে একটি সমাজ কিভাবে গুজবের দ্বারা প্রভাবিত হয় এবং অতি সহজে ভালো সংবাদের থেকে গুজব দ্রুত সমাজের বিভিন্ন অঙ্গ ছড়িয়ে পড়তে পারে। এই যে আমাদের ডাক্তার বলছিলেন, এটা কিন্তু তারই একটা অংশ। আমরা যদিও এই চ্যালেঞ্জটা খুবই নতুন, প্রতিনিয়তই এই করোনা তার গতি প্রকৃতি চেঞ্জ করছে, আমরা জানি। গবেষকরা এবং যারা জনস্বাস্থ্যবিদ, ডাক্তাররা, তারাও কিন্তু এখন পর্যন্ত সবকিছু প্রজেকশনের মধ্য দিয়েই চলছে। এখন পর্যন্ত কোনো কনক্রিট কোনো সলিউশন যেতে পারছে না, এটাও যখন সত্যি। আবার এটাও দেখেন, আপনি যতগুলো নিয়ামক আছে একটা সমাজে গুজব ছড়ানোর জন্য, সবগুলো নিয়ম কিন্তু বিদ্যমান আমাদের এই বাংলাদেশ সমাজে। তো আপনি এতে কিন্তু বাইরে যেতে পারবেন। আপনি যে বিষয়গুলো তুলে ধরলেন, এই যে আমাদের জনপ্রতিনিধি সেও অনেকগুলো চ্যালেঞ্জের কথা বললেন, যে বয়স্কদের, মুরব্বীদের বোঝানো খুবই টাফ যে আপনারা ঘরের মধ্যে থাকেন। এটা হচ্ছে কি হেলথ রিস্ক পারসেপশন অনেকের মধ্যে নেই। আর আপনি দেখবেন অনেকে বলছে যে করোনা তো আমার রোগ না। আপনি এইটাকে কিভাবে, আপনি লকডাউন বলেন বা সরকারি কঠোরতা বলেন, আপনি বা সচেতনতা বলেন, এগুলো আপনি কিভাবে ঠেকাবেন? যদি আমার নিশ্চয় থেকে থাকে না করোনা আমাকে কখনো আক্রান্ত করতে পারে, এটা হচ্ছে বিধর্মীদের রোগ। যদিও এটা দেখেন, আর একটা বড় নিয়মও কিন্তু হচ্ছে গিয়ে ধর্ম বা রিলিজিয়াস সেন্টিমেন্ট। বাংলাদেশে কিন্তু সবগুলো বিষয় আপনি দেখবেন খুবই ওতপ্রোতভাবে জড়িত, একটার সাথে আরেকটা আপনি রিলেট করেই আপনি বিশ্লেষণ করতে হবে। আপনি দেখবেন কত ধরনের বড় চ্যালেঞ্জ পোহাতে হয়েছে যে রিলিজিয়াস সেন্টিমেন্ট। যদিও এই কথাগুলো স্পষ্ট বলা ওইভাবে আপনি সরাসরি বলতে পারেন, কিন্তু এগুলো আমাদের সমাজের অংশ। আপনি দেখেন মুরব্বীদের মসজিদে যদি বলেন যে আপনি গিয়ে জামাতে পড়তে পারবেন না, তাদের রিয়াকশনটা কিন্তু অন্যরকম, কারণ তারা এইভাবে আমাদের সমাজে হঠাৎ করে বলা হচ্ছে যে আপনি সামাজিক দূরত্ব বজায় রাখুন এই আপনি করোনা মহামারীকে জয় করার জন্য, কিন্তু তারা কিন্তু সহজভাবে মেনে নিতে পারছেন। এই বিষয়গুলো যেরকম আমাদের সমাজের চরম বাস্তবতা, কিন্তু তাই বলে কি আমরা এগুলোকে ইগনোর করবো? তা না, একদমই না। সরকার, রাষ্ট্রযন্ত্রের অবশ্যই ভূমিকা আছে বা তাদের কঠোর অবস্থান নেওয়া সুযোগ কথা করছেও, যদিও কোনো কোনো ক্ষেত্রে সফল হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে পারছে না। এই সামাজিক প্রতিবন্ধকগুলোর কারণেই হয়তো পারছে না। আপনি বলছিলেন যে এই বিভিন্ন ধরনের ডিবেট আছে, ডিবেট অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্যে থেকেও আপনি দেখবেন আমাদের কিছু কিছু জিনিস কিন্তু একেবারে খুবই সুস্পষ্ট। জি, জনাব সুমন, আপনার সংযোগটি আমরা ক্লিয়ার পাচ্ছি না। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে সংযুক্ত হবো। আমরা স্টুডিওতে একটু ফিরতে চাই ডাক্তার আফতাব রাজের সঙ্গে। আমরা শেষ দিকে চলে এসেছি এবং আবারও আমি আলোকপাত করতে চাই যে আমরা যে অবস্থান দেখছি, যে অবস্থানটি কবে কোথায় গিয়ে শেষ হবে সারা বিশ্ব যেরকম জানে না, আমরাও জানি না। সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা জনাব ফরিদুর রহমান খারিনারের ব্যাপক অভিজ্ঞতা শুনেছি যে এই জায়গাটিও জনগণের সহযোগিতা যদি পাওয়া যায়, সরকারকে আমরা যদি সকলে সহযোগিতা করি, তাহলে কিভাবে আমরা মোকাবেলা সকলে মিলে একটি সামনের দিকে যেতে পারি। এবং সেই সাথে আপনার অক্সিজেনের বিষয়টি নিয়ে একটু কথা রাখতে আমি তো সবার আগে তো ইরান ভাইকে অবশ্যই ধন্যবাদ। ইরান ভাই আসলে কি জোনাল যে লকডাউনটা, এটা কিন্তু একটা নিউ কনসেপ্ট, এবং কিন্তু ওই ইরান ভাইয়ের ওই ওয়ার্ড থেকে কিন্তু যাত্রা শুরু হচ্ছে, এবং তিনি যেভাবে সাকসেসফুলি এটা করে যাচ্ছেন, এটা আসলে অত্যন্ত ধন্যবাদের উনি যোগ্য, এবং আশা করি ইনি একটা রোল মডেল হয়ে থাকবেন সারা বাংলাদেশের জন্য। এবং যেটা সুমন ভাই বলছিলেন যে আসলে লকডাউনটা কিন্তু ইটস নট এ সলিউশন, লকডাউন একটা পদ্ধতি হতে হবে। এবং WHO বলেছে কিন্তু যে এক একটা দেশের সামাজিক প্রেক্ষাপট, এক একটা দেশের ডেমোগ্রাফি চিন্তা করে কিন্তু আমাদের স্ট্র্যাটেজি নিতে হবে, আমাদের কৌশল নিতে হবে।
এক দেশে হয়তো ভিয়েতনামে ওরা টোটাল লকডাউন করে সাকসেসফুল হয়েছে। সুমন ভাই বলছিলেন যে আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, আমরা তো খুব মিশুক জাতি, পরিমাণ ঘনবসতিপূর্ণ দেশ আমাদের পার স্কয়ার মিটারে আপনার 1200 লোক থাকে বসবাস, যেখানে আপনার ভিয়েতনামে পার স্কয়ার মিটারে 300 লোক থাকে। আমেরিকা কানাডার উদাহরণ নাই, আরো কম। ঠিক আছে, আমাদের 4 গুণ 5 গুণ পৃথিবীর ওয়ান অফ দ্য মানে মোস্ট ডেন্সলি আমাদের যে অর্থনৈতিক সক্ষমতা, এবং এইখানে কিন্তু আপনাদের ওরকম টোটাল লকডাউন, আমাদের ইকোনমি চিন্তা করতে হবে, আমাদের জীবিকা চিন্তা করতে হবে, এবং এই জোনাল লকডাউনটা যদি আমরা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে, এবং এর সাথে যদি জনপ্রতিনিধি যেমন ইরান ভাইদের মতো যারা জনপ্রতিনিধি আছেন, জনগণকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি এবং তাদের মধ্যেও যে সচেতন বোধটা আনতে পারি। এবং আরেকটা ব্যাপারটা হচ্ছে আপনার এই যে প্ল্যানিং, ইরান ভাই বললেন তারা 7 থেকে 10 দিন আগে কিন্তু ঘোষণা করার আগে কিন্তু তারা প্ল্যান করে রেখেছিলেন কিভাবে। এই যে প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা জিনিস ঘোষণা করে কোনো কিছু করার আগে থেকে আমি পূর্ণ প্রস্তুতি নেব, তারপরে আমি যাব। এই যে প্ল্যানিং এন্ড সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন, এই জিনিসটা কিন্তু এবং এই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংযুক্ত হয়ে একসঙ্গে কাজ করা, সম্পৃক্ত হওয়া, এটা একটা ভেরি গুড এক্সাম্পল। আমার মনে হয় যে এই জোনাল লকডাউনটা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে আশা করি খুব ভালো কাজ করবে। আর রাজীব অক্সিজেন, হ্যাঁ, কোভিড-19 এর কিন্তু আমরা বলি যে 80% রোগী কিন্তু বাসায় ভালো হয়ে যায়, 10 থেকে 15% রোগীর শ্বাসকষ্ট হয় এবং তাদের অক্সিজেন লাগে, এবং খুব 3 to 5% আমরা আইসিইউ সাপোর্ট লাগে। আমরা কিন্তু আইসিইউটাকে নিয়ে খুব বেশি আলোচনা করছি, খুব বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছে, কিন্তু অক্সিজেন কিন্তু একটা ভেরি গুড নাম্বার অফ পেশেন্টকে আপনার আইসিইউ সাপোর্ট থেকে আগে মুক্ত করে ফেলতে পারে। এবং আমাদের প্রত্যেকটা হসপিটালে কিন্তু অক্সিজেনের পর্যাপ্ত সাপ্লাই এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। সরকার প্রতিনিয়তই কাজ করছে। এবং জাতি হিসেবে আগে বলছিলাম যে যখন আমরা ওষুধ কিনছি মানে প্যানিক হয়ে কেউ কিন্তু অক্সিজেন সিলিন্ডার বাসায় রেখে দিচ্ছে, এটা খুবই ডেঞ্জারাস ব্যাপার। এবং এটা অক্সিজেন আমরা জানি দাহ্য পদার্থ, ইনফ্লেমেবল, এবং এটা কিন্তু যে কোনো সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারে। আমি অনুরোধ করছি সবাইকে, আপনারা প্যানিক হবেন না, প্লিজ ডোন্ট বাই অক্সিজেন সিলিন্ডার, বাসায় অক্সিজেন সিলিন্ডার রাখবেন না। এবং অক্সিজেনটা আমরা কিভাবে দিই, অক্সিজেনের মাত্রা আমরা নিরাময় করে দিই তো পালস অক্সিমিটার দিয়ে। যে কোনো ডিস্ট্রিক্ট হসপিটাল কতটুকু প্রয়োজন, যে কোনো ডিস্ট্রিক্ট হসপিটাল বা আপনার ঢাকা শহরের যে কোনো হসপিটালে এই পালস অক্সিমিটার আছে ইমার্জেন্সিতে গেলে। এবং যদি কোনো কোভিড রোগীর একটু শ্বাসকষ্ট হচ্ছে বা সে একটু ডিসকমফোর্ট ফিল করছে, বিছানা থেকে নামতে গিয়ে একটু কষ্ট হচ্ছে, হাঁটতে গিয়ে একটু হাঁপিয়ে যাচ্ছে, সে সমস্ত ক্ষেত্রে আপনি বাসায় বসে না থেকে সঙ্গে সঙ্গে যে কোনো হসপিটাল ইমার্জেন্সি নিয়ে যাবেন, ওখানে পালস অক্সিমিটার আছে, ওখান দিয়ে আমরা দেখি যে কোনো রুগীর অক্সিজেনের মাত্রা কতটুকু, 80% না 70% না 90%, ওই মাত্রাটা চেক করে কিন্তু অক্সিজেন দেওয়া হয়। এবং কি পরিমাণ অক্সিজেন দেওয়া হবে কিন্তু ওই মাত্রার উপর নির্ভর করছে। শুধু অক্সিজেনটা কিন্তু এটা সেনসিটিভ ব্যাপার। হ্যাঁ, আমি নিজের বাসায় কিনে লাগিয়ে দিলাম, কতটুকু দিলাম কতটুকু না দিলাম, কিন্তু বাড়তে পারে। অবশ্যই সে জায়গাগুলো অবশ্যই তারা সচেতন হবেন। আমরা আলোচনা একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরা আশা করব অবশ্যই সরকারের যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে সকলকে আমাদের এগিয়ে আসতে হবে। আমাদের নিজস্ব পারিবারিক ব্যক্তিগত দায়িত্ব রয়েছে। এই কোভিড-19 সঙ্গে সারা বিশ্ব যেভাবে যুদ্ধ করছে, আমাদেরকেও একত্রে সকলকে মিলে যদি আমরা সচেতন হই, অবশ্যই আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এই জায়গা থেকে মুক্ত হব, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত ছিলেন জনাব ফরিদুর রহমান খান ইরান, 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেই সাথে সংযুক্ত ছিলেন সাইদুর রশিদ সুমন, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে সংযুক্ত ছিলেন ডক্টর আফতাব ইউসুফ রাজ, জনস্বাস্থ্য শিশু বিশেষজ্ঞ। তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। যাওয়ার আগে আবারও অনুরোধ জানাচ্ছি, সুস্থ থাকুন, সচেতন থাকুন। সকলেকে আমরা সচেতনতার মাধ্যমেই এই রোগকে নিরাময় করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেভাবে সরকারকে সহযোগিতা করব, সেই প্রত্যাশা রাখছি। শুভরাত্রি সবাইকে।